আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অণুজীবের এমসিকিউ নাইট্রো কোর্স ক্লাস। এবং এখানে আমরা শুধু যে এমসিকিউ গুলো সলভ করব বা বহু নির্বাচনী প্রশ্ন সলভ করব সেটা না। এখানে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সাথে সাথে বাদবাকি যা কিছু আছে বেসিক থেকে শুরু করে থিওরিটিক্যাল মানে তথ্যমূলক যে পার্টগুলো আছে সবগুলোই আমরা আসলে কভার করার চেষ্টা করব। ঠিক আছে। ইভেন আমরা যদি বলি আমাদের এইচএসসির জন্য যেরকম প্রিপারেশন নিতে হয় অথবা ঢাবি রিটেনের জন্য যেমন প্রিপারেশন নিতে হয় সেগুলো আমরা কভার করবো ইনশাআল্লাহ। তাহলে আসো শুরু করা যাক। তো প্রথমে আমরা সেই ভাইরাসে। ভাইরাসটা এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে, যেটার অর্থ বিষ। আর ভাইরাস কি দিয়ে তৈরি হয়, কি দিয়ে গঠিত ভাইরাস? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে। এবং ভাইরাসের কিন্তু কোনো কোষ নেই, অর্থাৎ এটি অকোষীয়। এবং ভাইরাস শুধু তার যে হোস্ট থাকবে বা যে পোষক থাকবে সেই পোষকের ভিতরে বেঁচে থাকতে পারে। যেমন মানুষের যে ভাইরাস সেটা শুধু মানুষের যে দেহটা আছে সেই মানুষের দেহের ভিতরে বেঁচে থাকতে পারে, বা বেঁচে থাকতে পারে না বলে আমরা বলতে পারি সক্রিয় থাকতে পারে। অর্থাৎ সেটা মানুষের দেহের ভিতরে গিয়ে কাজ করতে পারে। ঠিক আছে। তো এখন এই জন্য আমরা ওদেরকে বাধ্যতামূলক বলে থাকি বা অব্লিগেটরি। ঠিক আছে। আর এটা যেহেতু মানুষের দেহের ভিতরে থাকতেছে এই জন্য ওদেরকে আমরা কি বলি? কোনো একজনের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা না, এটাকে আমরা বলি পরজীবী। তো এটা মানুষের দেহের বাইরে বা এর যে হোস্ট থাকবে বা পোষক থাকবে, এই পোষকের দেহের বাইরে কিন্তু বেঁচে থাকতে পারে না। যেহেতু এটা পোষকের দেহের বাইরে বেঁচে থাকতে পারে না, এই জন্য এদেরকে আমরা বাধ্যতামূলক বলে থাকি। তাইলে ভাইরাসটা কেমন পরজীবী? ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। আর এটা পোষক দেহের ভিতরে গিয়ে অ্যাক্টিভ হয় বা সক্রিয় হয়, এবং সক্রিয় হয়ে তারপর রোগ সৃষ্টি করে। কিন্তু যদি পোষক দেহের বাইরে থাকে তখন কিন্তু এটা সক্রিয় থাকে না, তখন ওটা নিষ্ক্রিয় হয়ে যায় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এবং আর রোগ সৃষ্টি করতে পারে না, মানে জীবিত যে বৈশিষ্ট্য বা জীবীয় বৈশিষ্ট্য ওটা প্রকাশ করে না, তখন জড় অবস্থায় থাকে। আর ভাইরাসে আমরা কোষে সাধারণ যে সমস্ত জিনিস দেখে থাকি, যেমন প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, তারপর সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে, কোষীয় ক্ষুদ্রাঙ্গ, যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এই সমস্ত জিনিস কিছুই আমরা ভাইরাসে দেখতে পারি না। এই সব কিছু কোথায় দেখা যায়, মানে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এগুলা এগুলো যেই সমস্ত জীবে আমরা কোষ দেখতে পাই ওই সব জীবে দেখা যায়। যেমন ব্যাকটেরিয়ার কোষ আছে, ব্যাকটেরিয়ার মধ্যে আমরা রাইবোজোম দেখতে পাবো। মানুষের কোষ আছে, কোষের মধ্যে আমরা মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এগুলো দেখতে পাবো। কিন্তু ভাইরাসের কোষ নেই দেখে আমরা ভাইরাস এগুলো দেখতে পাবো না। ভাইরাস তাহলে কি দিয়ে গঠিত? ভাইরাসের কম্পোনেন্ট গুলো কি কি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এখন ভাইরাসের আবিষ্কার থেকে আমরা অনেক ধরনের কথা বলতে পারি। মানে ভাইরাসের কথা কে প্রথম উল্লেখ করেছে, অনেক ধরনের জিনিস আছে যেগুলো আমাদের এমসিকিউতে লাগবে। তো এখন এটা যেহেতু আমাদের এমসিকিউতে লাগবে তাই আমরা সহজেই মনে রাখার চেষ্টা করব। যেমন প্রথম ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা কে উল্লেখ করেছে? এডওয়ার্ড জেনার। ঠিক আছে। তো প্রথম বসন্তর কথা উল্লেখ করেছে কে? জেনার। তো এখন ধরো যে তোমার পছন্দের কোনো মানুষ আছে যার নাম জেনা। ঠিক আছে। তো জেনা মেয়েদের নাম বুঝতেছই, বা জেনি এরকম কোন একটা নাম মনে রাখবা। তো এখন জেনি যখন তোমার দিকে এসেছে বা তোমার জীবনে এসেছে তখন তোমার মনে বসন্ত চলে এসেছে। তাইলে বসন্ত রোগের কথা প্রথম উল্লেখ করেছে কে? ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা এডওয়ার্ড জেনার। আর সবার আগে আবিষ্কৃত ভাইরাস কোনটা? এটা মনে রাখতে পারো যে সবার প্রথমে কোন অ্যাডিকশনটা মানুষের মধ্যে আসতে দেখা যায় সাধারণত। সাধারণত দেখা যায় যে সিগারেটের প্রতি যে আসক্তিটা, এটা দিয়ে কিন্তু আসলে কৈশোরের সময় মানুষ ধীরে ধীরে বিপদগামী হওয়া শুরু হয়। ওকে, যাদের ক্ষেত্রে আর কি এই ধরনের ঘটনা ঘটে। তো আমরা তাহলে বলতে পারি যে প্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটা? এই সিগারেটের মধ্যে কি থাকে? টোবাগো থাকে। তাইলে বা তামাক থাকে। তাইলে তামাক পাতার যে মোজাইক ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস, এটাই সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস। এটার পর তামাক গাছে যে ছোপ ছোপ দাগগুলো ছিল, এই ছোপ ছোপ দাগগুলোকে টিএমভি হিসেবে উল্লেখ করেছে কে? অ্যাডলফ মেয়ার। ঠিক আছে। তো এখন এখানে এই অ্যাডলফ হিটলারের মধ্যে এক ধরনের গোঁফ দেখা যায় না? হিটলারের যে গোঁফটা আছে, ছোপ ছোপ গোঁফ। ঠিক আছে। তো এই গোঁফটা তুমি চিন্তা করো, যদি ছোপ ছোপ গোঁফ বলো, তাইলে অ্যাডলফ হিটলারের ছোপ ছোপ গোঁফ ছিল, তাইলে ছোপ ছোপ দাগ বিশিষ্ট যে রোগ টিএমভি হিসেবে উল্লেখ করেছে, এটা কে করেছে? অ্যাডলফ মেয়ার। ওকে। আচ্ছা, তারপর দিমিত্রি আইভানোভস্কি প্রমাণ করেন যে রোগাক্রান্ত তামাক গাছের পাতার রস ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করার পরেও সুস্থ তামাক গাছে এটা রোগ সৃষ্টি করতে সক্ষম। তো এখন চিন্তা করে দেখো তো, তুমি ব্যাকটেরিয়া রোধক ফিল্টার যেটা বলতেছো, এটা দিয়ে ফিল্টার করার পরে তুমি সুস্থ তামাক গাছে কোনো কিছু দিয়ে রোগ সৃষ্টি করতে পারতেছো। এইটা আসলে এই যে একটা বড় লাইন আছে, যে লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? ফার্স্ট অফ অল চিন্তা করো, তোমার কাছে একটা তামাক পাতা আছে।
ঠিক আছে, তামাক পাতার মধ্যে তুমি দেখতেছো যে ছোপ ছোপ দাগ আছে। অলরেডি এই ছোপ ছোপ দাগটাকে টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে। আর আমরা যে বলতেছি না সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস, ভাইরাসটা আবিষ্কার হওয়ার আগে কিন্তু রোগ আবিষ্কার হয়েছে। যে তামাক পাতার এক ধরনের রোগ আছে যেটায় কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, এই রোগটাকে হচ্ছে তামাক পাতার যে মোজাইক রোগ, এই মোজাইক রোগ বলে। ঠিক আছে, রোগটার নাম কিন্তু মোজাইক রোগ ছিল। তো এই মোজাইক রোগটাকে কে আইডেন্টিফাই করছে বা এই রোগটাকে মোজাইক রোগ বলেছে কে? এই রোগটাকে মোজাইক রোগ বলেছে হচ্ছে অ্যাডলফ মেয়ার। ওকে। তো এই যে অ্যাডলফ মেয়ার হচ্ছে রোগটার কথা বলেছে, বাট ভাইরাসটার কথা কিন্তু তখনও কেউ বলতে পারে নাই। এই সময় হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি এই তামাক পাতার যে রসটা আছে, রসের মধ্যেই তো ওই অণুজীবটা থাকবে যেটার কারণে রোগ হচ্ছে। তো ওই রসটাকে হচ্ছে ফিল্টার করে নিছে। কি দিয়ে ফিল্টার করছে? ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে। তো ব্যাকটেরিয়ার তো একটা সাইজ আছে, আর এখানে আমাদের বলে রাখা ভালো, ব্যাকটেরিয়া কিন্তু মোটামুটি বড় হয়, মানে ভাইরাসের তুলনায় ভাইরাসটা আরো ছোট হয়। তো এই জন্য অনেকটা মশারির মতো চিন্তা করতে পারো। মশারির ভিতর দিয়ে মশা ঢুকতে পারে না, বাট মশার চাইতে ছোট কোনো পোকা থাকলে ওইটা কিন্তু ঢুকতে পারবে। ঠিক আছে, তো এখানে ব্যাকটেরিয়া হচ্ছে এরকম মশার মতো, এইটা হচ্ছে দেখা যায় আটকে যায় ওই মশারিতে। কিন্তু ভাইরাসটা হচ্ছে মশার চেয়ে ছোট পোকার মতো, যেটা মশারি দিয়ে ঢুকে যেতে পারে। তাই ভাইরাসগুলো হচ্ছে দেখা গেছে যে ব্যাকটেরিয়া রোধক যে ফিল্টার ছিল ওটা দিয়ে ছেঁকে নেওয়ার পরেও ভাইরাসগুলো হচ্ছে থেকে গেছে, ভাইরাসগুলো যায় নাই। ওকে, তো ভাইরাসগুলো থেকে গেছে। তো এখন ভাইরাসের কথা কিন্তু আমরা তখনও জানি না, এটা তখনও আবিষ্কার করা যায় নাই। বাট এই দিমিত্রি আইভানোভস্কি পরে যে রসটা ব্যাকটেরিয়া আলাদা করা যে রসটা পেয়েছে, ওখানে কোনো ব্যাকটেরিয়া নাই আর। তো ওই রসটাকে পরে হচ্ছে আবার দিছে সুস্থ তামাক গাছে, দেওয়ার পর দেখছে যে ওখানেও হচ্ছে আবার হলো ছড়াচ্ছে। ঠিক আছে, আবার ওই টোবাকো মোজাইক রোগটা হয়েছে। তো এখান থেকে হচ্ছে উনি বলছে যে তাইলে তো এখানে আরেকটা অণুজীব আছে যেটা ব্যাকটেরিয়ার চাইতেও ছোট। কিন্তু দিমিত্রি আইভানোভস্কি কিন্তু এটাকে উল্লেখ করতে পারেনি যে এটা আসলে ভাইরাস। ভাইরাস হিসেবে কে উল্লেখ করছে? ভাইরাস হিসেবে হচ্ছে এই টিএমভি ভাইরাসটাকে উল্লেখ করেছে প্রথম মার্টিন বিজারিঙ্ক। ঠিক আছে, তো এখন প্রথম কার মাথায় এটা রিং করছে যে এটা অ্যাকচুয়ালি একটা ভাইরাস? এটা হচ্ছে বিজারিঙ্কের মাথায়। ঠিক আছে, তাইলে মার্টিন বিজারিঙ্ক হচ্ছে প্রথম টোবাকো মোজাইক ভাইরাস হিসেবে এটাকে উল্লেখ করছিল। তাহলে মার্টিনের মধ্যে দেখো তো এম আর টি আছে, তাহলে টিএমভি হিসেবে উল্লেখ করেছে কে? মার্টিন। টিএমভি হিসেবে উল্লেখ করেছে কে? মার্টিন। তাহলে মার্টিন বিজারিঙ্ক হচ্ছে প্রথম টিএমভি হিসেবে উল্লেখ করেছে। আচ্ছা, তো এখন মানবদেহে প্রথম ইয়েলো ফিভারকে হচ্ছে পিত যোগ বলা হয়। ঠিক আছে, পিত জ্বর। তো এই পিত জ্বর হচ্ছে ইয়েলো ফিভার। আর এটা হচ্ছে মানবদেহে হচ্ছে দেখা যায় যে এই ভাইরাসটা হয়। এই মানবদেহে যে পিত জ্বর ভাইরাসটা হয়, এই পিত জ্বর ভাইরাসটা প্রথম কে আবিষ্কার করেছে? ওয়াল্টার রিড আবিষ্কার করেছে। ওকে, তো কত সালে এটার জন্য নোবেল পাইছে ওটা নট নেসেসারি, বা মার্টিন বিজারিঙ্কো কত সালে টিএমভি উল্লেখ করেছে নট নেসেসারি। ঠিক আছে, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কে পিতজ্বরটাকে মানবদেহে, এই মানবদেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস বা পিতজ্বর সৃষ্টিকারী ভাইরাস হিসেবে ইয়েলো ফিভারটাকে কে আইডেন্টিফাই করছে। তো এখন দেখো তো, তুমি যখন হচ্ছে ব্রেকিং ব্যাড দেখবা, ব্রেকিং ব্যাডে দেখবা যে ওয়াল্টার ওয়াল্টার হচ্ছে থাকে ওখানে, তাই না? তো যে হচ্ছে নিজেকে হাইজেনবার্গ বলে। তো এখন হচ্ছে এই যে ওয়াল্টার যে থাকে, হাইজেনবার্গ বলতেছে নিজেকে, ওর চামড়া দেখতে কেমন লাগে? সাদা সাদা একটু হলদেটে টাইপের চামড়া মনে হয় না? তাহলে হচ্ছে ওয়াল্টারের সাথে মনে রাখবা ওয়াল্টার ইয়েলো, তাহলে ওয়াল্টার ইয়েলো। আর এই যে ওয়াল্টার দেখতে হচ্ছে অনেকটা ইয়েলো ইয়েলো, এই জন্য হচ্ছে পিৎজরটা কে আবিষ্কার করেছে? ওয়াল্টার আবিষ্কার করেছে। ওয়াল্টার রিড হচ্ছে পিৎজর আবিষ্কার করেছে। আর টোবাকো মোজাইক ভাইরাস যে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি, বা সিম্পলি যদি আমরা বলি একটা ভাইরাস যে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত হবে, এটা কে বলেছে? এটা হচ্ছে বাউডেন আর পিরি বলেছে। বাউডেন আর পিরি। তো বাউডেন আর পিরি হচ্ছে কি বললো তাইলে? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে হচ্ছে ভাইরাসের স্ট্রাকচার বা কম্পোনেন্টগুলো হচ্ছে তৈরি হয়। ঠিক আছে, বা ভাইরাসটাই হচ্ছে আর কি নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত। এটা কে বলেছে? পিরি বলেছে, বাউডেন বলেছে। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে প্রোটিন দিয়ে তৈরি বলতেছে না, প্রোটিনের ওখানে কি আছে? পি আছে। তাহলে পিরির ওখানেও কি আছে? পি আছে। তাহলে প্রোটিনও দেখো পি আর আর আছে, পিরির মধ্যেও পি আর আর আছে। এভাবে হচ্ছে পিরি আর প্রোটিন মনে রাখতে পারবা। আবার নিউক্লিক অ্যাসিডের মধ্যে দেখো যে নিউক্লিক অ্যাসিড, তো এটার মধ্যে কি ন আছে, আবার বাউডেনের মধ্যেও ন আছে। তাহলে বাউডেনেও ন আছে, নিউক্লিক অ্যাসিডেও ন আছে, পিরিতেও প আর র আছে, প্রোটিনেও প আর র আছে। ঠিক আছে, তাহলে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা তৈরি কে বলেছে? বাউডেন আর পিরি। আর আরেকটা প্রশ্ন আছে যেটা মোটামুটি আনকমন, খুব একটা আসে বলে দেখা যায় না, মানে খুব একটা আসে না, কিন্তু একবার মনে হয় এসেছিল। যেটা হচ্ছে সায়ানোফাজ ব্যাকটেরিয়া, যেটা এই ফাজ দিয়ে হচ্ছে কাকে ধ্বংস করে ওইটা ইন্ডিকেট করতেছে। যেমন যেটা সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে, ওটাকে আমরা সায়ানোফাজ বলি। ঠিক আছে,
তাইলে যেটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে ওই ব্যাকটেরিয়াকে কি বলে, ওই ভাইরাসকে কি বলে? সায়ানোফাজ। ফাজ হচ্ছে এক ধরনের ভাইরাস, ঠিক আছে? তো এখন যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে ওটাকে আমরা কি বলবো? ব্যাকটেরিওফাজ। তো এরকম টি সিরিজের ভাইরাস যে আছে, T2 T4 T6, যেগুলো আমরা পরে আসবো, ওগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করে। ওই ব্যাকটেরিয়া ধ্বংস করা ভাইরাসগুলোকে আমরা কি বলি? ফাজ ভাইরাস, ঠিক আছে? T2 ফাজ, T4 ভাজ, T6 ভাজ। ওকে, তো ফাজ আর কি। তো এই ফাজগুলো হচ্ছে আমরা এখান থেকে পাই। আর শেফারম্যান মরিচ তেলে কোন ফাজটা আবিষ্কার করেছে? যেটা নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ওই ভাইরাস সায়ানোফাজ, ঠিক আছে? তো এখন দেখো, শেফারম্যানেও শ আছে, মরিসেও শ আছে, সায়ানোফাজেও শ আছে। তাহলে এই যে তিনটাতেই শ আছে, এইভাবে মনে রাখতে পারো। তারপর ভাইরাস ভাইরাসই কে বলেছে এটা মনে রাখার দরকার নাই। এটা তুমি এতবার শুনবা তোমার এমনি মুখস্থ হয়ে যাবে। এটা হচ্ছে লৌফ বলেছিল, ঠিক আছে? তো লৌফ হচ্ছে আমাদেরকে বলেছে ভাইরাস ভাইরাসই। আর এইচআইভি কে আবিষ্কার করেছে, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইচআইভি আবিষ্কার করেছে হচ্ছে গেলো। তো এইচআইভি হওয়ার পরে তুমি কি বলবা? গেল রে গেল, ও তো গেল। তো তাইলে কারো এইচআইভি হয়েছে বা কারো এইডস হয়েছে, এইডস তো এইচআইভির জন্য হয়, এটা শুনলে তুমি কি বলবা? গেল রে গেল, ও তো গেল। তো এটা থেকে হচ্ছে আমরা বলতে পারি যে এইচআইভি আবিষ্কার করেছে গেল। তারপর এই হেপাটাইটিস সি, হেপাটাইটিস সি হলে, যার হচ্ছে হেপাটাইটিস সি হয়, সে হচ্ছে মানে আল্লাহর নাম নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাইলে আল্লাহর নাম নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, এখান থেকে হচ্ছে এল, আর হচ্ছে আর কোনো উপায় থাকে না। তো এখন আল্লাহর নাম নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না কি হইলে? হেপাটাইটিস হলে। তো হেপাটাইটিসে হ আছে, হার্ভেতেও হ আছে। আবার আল্লাহর নাম নেওয়া ছাড়া উপায় থাকে না, এখানে দেখো আল। তো এই যে ALTER, তাহলে হচ্ছে এই যে অল্টার। তাহলে হেপাটাইটিস সিটা কার জন্য, মানে হেপাটাইটিস সিটা যে হইছে মানুষের নীরব ঘাতক ব্যাধি, এটা কে আবিষ্কার করছে? এটা হার্ভে অল্টার আবিষ্কার করছে। ওকে, তারপর হচ্ছে এই যে ভাইরাসের রাসায়নিক প্রকৃতিকে বর্ণনা করছে, মানে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি, এটা তো আমরা একটু আগেই বললাম, বাউডেন আর পিরি বর্ণনা করেছে। ওকে, তো এখন হচ্ছে আমরা বইয়ের মধ্যে কিছু ছোট ছোট ইনফরমেশন দেখবো যেগুলো মেডিকেলের মধ্যে প্রায়শই আসতে দেখা যায়। তো কিছু আনকমন আছে, যেমন 1 চামচ সমুদ্রের পানিতে কতটুকু ভাইরাস থাকে, এটাও কিন্তু দিয়ে দেওয়ার মতো প্রশ্ন, ঠিক আছে? 1 মিলিয়ন ভাইরাস থাকে, মনে রাখলাম আমরা। তারপর ভাইরোলজির জনককে, বা ভাইরাস সম্পর্কিত যে পড়াশোনা এটার জনককে, এটা হচ্ছে স্ট্যানলি। ওকে, তো ভাইরাস সম্পর্কিত পড়াশোনার জনক তালিকে স্ট্যানলি। আর স্ট্যানলি নিয়ে কি আমরা আর কিছু দেখেছিলাম এখানে? এখানে কি স্ট্যানলির কথার কোথাও এসেছিল? স্ট্যানলির কথা মনে হয় এখনো আসেনি, আর একটু পরে আসবে। ওকে, তো এটার পরে হচ্ছে আমরা যাই, ভাইরোলজির জনক স্ট্যানলি গেল। আর এরপর হচ্ছে ভাইরাসের ইউজুয়াল ব্যাসটা কত হয়? সবচেয়ে ছোট ভাইরাস দেখবা যে ফুট অ্যান্ড মাউথ, এটা হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটারের মতো হয়, ঠিক আছে? তো ফুট হচ্ছে দেখবা যে তোমার হইলো, ধরে নাও যে একটা একটা করে আঙুল নাই, তাহলে একটা একটা করে কমাই দিলে কত হয়? 10 থেকে 2টা কমে যায়, তাহলে 8টা আঙ্গুল থাকে। আর ধরো যে তোমার হচ্ছে একটা একটা করে আঙ্গুল বাড়ায় দিল, তাহলে কত হয়? 10 থেকে 2টা বেড়ে যায়, 12টা আঙ্গুল থাকে। তাহলে ফুট থেকে 2টা আঙ্গুল কমাও, 2টা আঙ্গুল বাড়াও, কত হচ্ছে? 8 থেকে 12 হচ্ছে, ঠিক আছে? তাহলে ফুট থেকে 2টা কমাইছো 8 হইছে, ফুট থেকে 2টা বাড়াইছো 12 হইছে। তাহলে সবচেয়ে ছোট ভাইরাস যেটা ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, এটা কত ন্যানোমিটার হবে? 8 থেকে 12 ন্যানোমিটার। এই যে এখন মনে থাকবে। তারপর হচ্ছে ভ্যাকসিনিয়া আর ভেরিওলা। তো এখন হচ্ছে আমরা দেখব যে ভেকেশনে হচ্ছে গেলাম, ঠিক আছে? ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া মানে কি? ভেকেশন। তো এই ভেকেশন, তো ভেকেশনে গেছো, ধরো যে তুমি হচ্ছে 1 মাসের জন্য ভেকেশনে গেছো। তো 1 মাসে হচ্ছে দেখো তোমার কয় সপ্তাহ পড়ে? 1 মাসে ইউজুয়ালি 4 সপ্তাহ পড়ে। আর 1 সপ্তাহে কত দিন? 1 সপ্তাহে 7 দিন। 4 সাথে কত? 28। তাইলে হচ্ছে আর 1 সপ্তাহে, মানে 1 মাসের জন্য যে ভেকেশনে গেছো, ভেকেশন মানে কত দিন? 30 দিন। মানে 1 মাস কত দিন? 30 দিনে হয়। তাহলে ওখান থেকে হচ্ছে 30, আর 30 থেকে হচ্ছে 300, ঠিক আছে? তো আমরা এটা কিন্তু সিম্পল একটা টার্ম থেকে গেলাম, যে তুমি ভেকেশনে গেছো, ভেকেশনে কত দিনের জন্য গেছো? 1 মাসের জন্য গেছো। তাহলে 1 মাসে কত সপ্তাহ? 4 সপ্তাহ। 1 সপ্তাহে কত দিন? 7 দিন। তাহলে 4 সাথে কত? 28। তাইলে হচ্ছে এই যে 28, এর পাশে একটা শূন্য দিয়ে দাও। আর এরপর হচ্ছে দেখো যে তোমার 1 মাসে কত দিন? 30 দিন। তাহলে 30-এর পাশে আর একটা শূন্য দিয়ে দাও। তাহলে 280 থেকে 300। এখন এভাবে করে ছোট ছোট যে অনেক বলা যায় যে, কি বলা যায় এটাকে, অনেক আনইউজুয়াল কিছু ব্যাপার দিয়ে আমরা জিনিসটা মনে রাখতেছি, তাই না? কিন্তু তুমি যখন প্রশ্নের হলের মধ্যে, পরীক্ষার হলের মধ্যে গিয়ে দেখবা প্রশ্নে লেখা ভ্যাকসিনিয়া, তখন তো মাথায় আসবে যে ভেকেশন ছিল এখানে। তো ভ্যাকসিনিয়া অ্যান্ড ভেরিওলা দেখলে হচ্ছে তো মনে হবে যে ভেকেশন ছিল, ভেকেশন কত দিনে, ওই যে ওই জিনিসগুলো আবার মনে পড়ে যাবে। অনেক অদ্ভুত অদ্ভুত পদ্ধতিতে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, তখন দেখবা যে এরকম কিছু জিনিস ক্লিক করে যায়। তারপর পোলিও, পোলিও হচ্ছে দেখবা যে পোলিও হলে কি হইতো? পায়ের হচ্ছে দেখা যায় পা অবশ হয়ে যেত, ধীরে ধীরে চলার ক্ষমতা হারিয়ে ফেলতো। তো পার চলার ক্ষমতা হারিয়ে গেলে কি করতে হবে? 2টা আঙ্গুল অ্যাড করে দিতে হবে। তাহলে পাতে কয়টা আঙ্গুল থাকতো? 10টা, তাহলে 2টা অ্যাড করলে হচ্ছে 12 হয়। তাহলে এটাও 12 ন্যানোমিটার হচ্ছে।
তাহলে গড়বেশ কত? সবচেয়ে ছোট দেখলাম 8, সবচেয়ে বড় দেখলাম 300। তাহলে 8 থেকে 300 ন্যানোমিটার হবে। আর ভ্যাকসিনিয়া ভ্যারিওলা তো দেখলা 280 থেকে 300। আর তামাকের যে মোজাইক ভাইরাস ওইটাও 300। ঠিক আছে, তামাকের মোজাইক ভাইরাস কত? 300 ন্যানোমিটার। আর ভ্যাকসিনিয়া ভ্যারিওলা কত? এটা হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার। এখন এই ভাইরাসের যে প্রকৃতি, ভাইরাসের প্রকৃতি নিয়ে তিনজনের কথা আমরা বলতে পারি। ফার্স্ট অফ অল লোফের সবচেয়ে বিখ্যাত উক্তি, যেটা হচ্ছে ভাইরাস ভাইরাসই। আর সাল্লে হচ্ছে একটা কথা বলেছে যে ভাইরাস হচ্ছে এক ধরনের রাসায়নিক অণু আর হচ্ছে সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। মানে এক ধরনের বস্তু যেটা অ্যাকচুয়ালি রাসায়নিক অণু আর সজীব কোষের মাঝামাঝি পর্যায়ে। রাসায়নিক অণু বলতে বোঝাচ্ছে যে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এগুলো কিন্তু সব কেমিক্যাল যে কম্পোনেন্ট ওগুলো দিয়ে তৈরি। আবার এটা অনেকটা সজীব কোষের মতো আচরণ করে। অর্থাৎ যখন মানব দেহের মধ্যে বা কোনো হোস্ট সেলের মধ্যে হচ্ছে আসবে, হোস্ট বডির মধ্যে আসার পরে দেখা যাবে বডির যে মেকানিজম ফাংশন ওগুলা ভাইরাস চেঞ্জ করে দিবে। তুই যে চেঞ্জ করে দিচ্ছে তার মানে ভাইরাসের কিন্তু অ্যাকচুয়ালি একটা মেকানিজমে পার্টিসিপেট করার বা সজীব কোষের যেরকম বিভিন্ন কাজ করার ক্ষমতা আছে সেই ক্ষমতাটা ভাইরাসের আছে। আবার দেহের বাইরে ভাইরাস জাস্ট একটা রাসায়নিক অণু হিসেবে কাজ করে। তাই এটা রাসায়নিক অণু আর সজীব কোষের মাঝামাঝি পর্যায়ের বস্তু। এরপর হচ্ছে আমরা আসি, স্ট্যানলি আর ভ্যালেন্সকি বলেছে ভাইরাস সাধারণত জড়বস্তুর মতো সজীব কোষে আক্রমণের সুযোগ পেলেতে প্রাণের সঞ্চার হয়। জাস্ট নর্মাল কথাবার্তা। আর তারপর হচ্ছে এটা রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ভাইরাসের জড় এবং জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য। তো প্রথমে জড় বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, ভাইরাস হচ্ছে অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক। আর জীবীয় বৈশিষ্ট্যটা কি বলা যায় তাইলে আমাদের? এখানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ থাকে, যেটা জীবদেহের মধ্যে থাকে। ঠিক আছে। আর জড় বৈশিষ্ট্যের মধ্যে এই যে অকোষীয়, কোষ নেই, জড় বস্তুগুলো যদি দেখো এগুলো হচ্ছে দেখা যায় যে কোষ থাকাটা কিন্তু একটা জীবের বৈশিষ্ট্য, আর কোষ নাই এটা কি একটা জড় বৈশিষ্ট্য। ঠিক আছে। আর এটা হচ্ছে একদম অনেক বেশি মানে বলতে পারো যে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। তো এই জন্য হচ্ছে এটাকে আমরা অতি আণুবীক্ষণিক বলছি। এই অতি আণুবীক্ষণিক বৈশিষ্ট্যগুলো দেখবা যে বেশিরভাগ অতি আণুবীক্ষণিক জিনিস যেগুলো থাকে ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি জীব হয় না, জড় হয় সাধারণত, এই জন্য এটা জড় বৈশিষ্ট্য। আর পোষক দেহের বাইরে যখন থাকে তখন এটা জড় অবস্থা দেখায়, কারণ এটা তখন বংশ বৃদ্ধি করতে পারে না, বা এটা তখন হচ্ছে নিজের সংখ্যা বাড়াতে পারে না। বংশ বৃদ্ধি না বলে এখানে আমরা সংখ্যা বৃদ্ধি বলতে পারি। তো পোষক দেহের বাইরে ভাইরাস কি করতে পারে না? সংখ্যা বৃদ্ধি করতে পারে না। পোষক দেহের ভেতর ভাইরাস আবার সংখ্যা বৃদ্ধি করতে পারে। তারপর ভাইরাসের দেহে যদি দেখো, এর দেহে কোনো বিপাক ক্রিয়া ঘটে না। আর দেখবা যে দেহের ভিতরে হচ্ছে বিপাক ক্রিয়া ঘটায় যখন, এইটা ঘটানোর জন্য হচ্ছে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো দরকার হয় ওগুলা ভাইরাসের নাই। এই জন্য ভাইরাসের দেহে কখনোই কোনো বিপাক ক্রিয়া ঘটতে দেখবা না। আর জীবীয় বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাসের যে প্রোটিন আবরণটা থাকে, এই প্রোটিন আবরণের মধ্যে দেখবা যে অ্যান্টিজেন গুণাবলী থাকে। তো এই অ্যান্টিজেন গুণাবলীটা কিন্তু অ্যাকচুয়ালি, বা এই যে অ্যান্টিজেন কম্পোনেন্টটা যে থাকে, কম্পোনেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি জীবের বৈশিষ্ট্য। আমরা যে দেখছি যে অ্যান্টিজেন অ্যান্টিবডি পড়ার সময় এই জিনিসগুলো আরো ভালোভাবে টের পাবা, যেটা জুলজির সামনে আরো পরে আর কি পাওয়া যাবে আমাদের। ঠিক আছে, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আপাতত একটা জিনিসই জেনে রাখো যে অ্যান্টিজেন গুণাবলী যে আছে বা অ্যান্টিজেন যে ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে জীবের বৈশিষ্ট্য, যেটা ভাইরাসের প্রোটিন আবরণের মধ্যে দেখা যায়। তাহলে ভাইরাসের প্রোটিন আবরণে আমরা অ্যান্টিজেন গুণাবলী দেখতে পারি। আর এটার কারণে এটা বলতে পারি যে ভাইরাস অনেকটা জীবের মতো আচরণ করে। তারপর ভাইরাসকে দেখবা যে পানিতে মেশানো যায়, তুমি কিন্তু মানুষকে পানিতে মেশাতে পারবা না। ভাইরাসকে ক্যালাসিত করা যায়, মানুষকে ক্যালাসিত করতে পারবা না, সেন্ট্রিফিউজ করতে পারবা না, ব্যাপন করতে পারবা না। ঠিক আছে, ওগুলা কি? ওগুলা সব হচ্ছে জড় বৈশিষ্ট্য। তাহলে হচ্ছে ব্যাপন করতে পারবা না। ঠিক আছে, কিন্তু ভাইরাসকে কিন্তু ব্যাপন করা যাবে, মানুষকে এটা করতে পারবা না বা কোনো জীবকে করতে পারবা না। তাহলে ব্যাপন করা, সেন্ট্রিফিউজ করা, ক্যালাসিত করা, পানিতে মেশানো, এগুলো সব কি? জড় বৈশিষ্ট্য। তারপর ভাইরাসের হচ্ছে দেখবা যে মিউটেশন হয়, অর্থাৎ পরিব্যক্তি ঘটে। তো সিম্পলি তুমি এখানে বলতে পারো যে মিউটেশন ঘটে এবং নতুন ভেরিয়েন্ট সৃষ্টি হয়, যেটা আমরা করোনার ক্ষেত্রে দেখছিলাম। যে করোনার কত নতুন নতুন হচ্ছে দেখা যাচ্ছিল টাইপ আসতেছিল বা ভেরিয়েন্ট আসতেছিল। তো ওইটা কিন্তু করোনা তো ভাইরাসই। তো এই ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে এটা একটা বড় বৈশিষ্ট্য, বা বলা যায় যে একটা মেজর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে, যে এর হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন ঘটে এবং নতুন নতুন ভেরিয়েন্ট আসে। এখন আমরা হচ্ছে ভাইরাসের গঠনে আসি। তো ভাইরাসের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এখানে, দেখো যে এখানে হচ্ছে প্রথমেই যে লেয়ারটা আছে এটা হচ্ছে এনভেলপ বলা হয়। এবং এই এনভেলপটা হচ্ছে আবরণ, যেটার মধ্যে যে প্রোটিনের যে অ্যান্টিজেন গুলা বলি, এই প্রোটিন আবরণটা যে আছে, এই প্রোটিন কোটিংটা বা প্রোটিন আবরণটা হচ্ছে এনভেলপ। তো এই এনভেলপ হচ্ছে দেখা যায় যে ওর যে কি বলে এটাকে, ওই অ্যান্টিজেন গুণাবলীটা ক্যারি করে। তারপর হচ্ছে দেখা যায় আমরা হচ্ছে ধীরে ধীরে আসি, এখানে হচ্ছে প্রথমে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি হবে।
ঠিক আছে, কি কি থাকবে? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। এই যে নিউক্লিক অ্যাসিডটা দেখতেছো মাঝখানে, আর এই যে বাইরে হচ্ছে প্রোটিন আবরণটা থাকতেছে। তো এখন হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে ডিএনএ দিয়েও তৈরি হতে পারে, আরএনএ দিয়েও তৈরি হতে পারে। এখন অনেকে ছোটবেলায় একটা মিসকনসেপশন থাকতে পারে যে ভাইরাস হয়তো শুধু আরএনএ দিয়ে তৈরি হয়, বাট অ্যাকচুয়ালি ভাইরাস কিন্তু আরএনএ ডিএনএ দুটো দিয়েই তৈরি হতে পারে। ঠিক আছে। আর একটা বড় জিনিস যেটা খেয়াল রাখা দরকার, এখানে কিন্তু ডিএনএ আরএনএ কখনো একসাথে থাকবে না। বিভিন্ন ধরনের জীবদেহের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো যে ডিএনএ আরএনএ এগুলো একসাথে থাকে, বাট ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ আরএনএ কখনোই একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। আর নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে দেখা যায় যে ভাইরাসে যে এই ডুপ্লিকেট করবে, একটা ভাইরাস থেকে দুইটা, দুইটা থেকে চারটা, অর্থাৎ ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধি করবে, ওই সংখ্যা বৃদ্ধির সময় পরে যে ভাইরাসটা আসতেছে ওইটা যেন আগের ভাইরাসের মতো থাকে, ওই বৈশিষ্ট্যটা হচ্ছে বজায় রাখে কে? এই যে এই নিউক্লিক অ্যাসিড। ওকে। তারপর হচ্ছে এই যে ক্যাপসিড, ক্যাপসিড দিয়ে হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে দেখা যায় যে আবদ্ধ থাকে, বা নিউক্লিক অ্যাসিডটা বলা যায় যে ট্র্যাপড থাকে ভিতরে বা এনক্লোজড থাকে। এই যে ভিতরে যে বদ্ধ হয়ে আছে বা পরিবেষ্টিত হয়ে আছে ক্যাপসিড দিয়ে, এই জায়গাটাকে হচ্ছে আমরা কি বলি? এই পুরাটাকে, এই অঞ্চলটাকে হচ্ছে নিউক্লিওয়েডের মতো বলা যেতে পারে, যেটা হচ্ছে আমরা এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখবো যে গোলাকার যে ডিএনএ এর মতো পার্টটা, ওটাকে হচ্ছে আমরা নিউক্লিওয়েড বলতাম। ঠিক আছে। মানে ওই যে এলোমেলো করে যে ক্রোমোজোম ছড়ানো ছিটানো থাকতো, এটা হচ্ছে আমরা কি বলতাম? নিউক্লিয়েট বলতাম। তো এই নিউক্লিয়েট তুল্য বলা যেতে পারে, মানে অনেকটা ব্যাকটেরিয়া যেরকম নিউক্লিয়েট, তেমনি ভাইরাসের এখানে কি, ভাইরাসের এখানে হচ্ছে ক্যাপসিডটা দিয়ে এই পরিবেষ্টিত জায়গাটা। ওকে। আর এই ক্যাপসিডটা হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে যে প্রোটিন আবরণের কথা আমরা বললাম, এইটা হচ্ছে ক্যাপসিড। এখন ক্যাপসিডের আবরণে দেখো যে অনেকগুলা গোল্লা গোল্লা বলের মতো দেখা যাচ্ছে না, এই যে প্রোটিন বলগুলা, এই প্রত্যেকটা হচ্ছে প্রোটিন অণু। আর এই ক্যাপসিডের প্রত্যেকটা প্রোটিন অণু যে আছে, প্রত্যেকটাকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার বলা হয়। তাহলে ক্যাপসিডের একক কি? ক্যাপসিডের একক হচ্ছে ক্যাপসোমিয়ার। ওকে। তো এখন হচ্ছে এই যে ক্যাপসিডটা যে আছে, ক্যাপসিড হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে প্রোটেক্ট করে। ঠিক আছে। যে ক্যাপসিডটা আছে, ক্যাপসিডটা কি করতেছে? এই ক্যাপসিডটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডটাকে প্রোটেক্ট করতেছে, এবং এইটাই হচ্ছে ওই যে অ্যান্টিজেন গুণাবলী যেটার কথা বললাম আমরা, ওই অ্যান্টিজেন গুণাবলী হিসেবে কাজ করে। ওটা অ্যাকচুয়ালি এনভেলপ না, সরি। ঠিক আছে, এটা কি হবে? এই ক্যাপসিডটা হচ্ছে ওই অ্যান্টিজেন গুণাবলীর বাহক হিসেবে কাজ করে। তাহলে এই প্রোটিন কোটিংটাকে আমরা কি বলি? ক্যাপসিড বলি। ক্যাপসিডের একককে কি বলি? ক্যাপসোমিয়ার বলি। এবং এটা কি হিসেবে কাজ করে? অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এবং একটা বিশেষ এমসিকিউ, সেটা হচ্ছে সর্দি জ্বরে হাঁচির উদ্রেক করে কোনটা? ঠিক আছে, ক্যাপসিডের মধ্যে যে অ্যান্টিজেন গুণাবলী থাকে, ওই অ্যান্টিজেন গুণাবলী থাকতেছে কোথার মধ্যে? ক্যাপসিডের মধ্যে, অর্থাৎ এই প্রোটিন কোটিং এর মধ্যে। আর এই প্রোটিন কোটিংটাই হচ্ছে আমাদের কি করে? সর্দি জ্বরে হাঁচির উদ্রেক করে। তো এই যে হাঁচি আসতেছে, যে এই হাঁচিটা ভাইরাসের কোন পার্টের জন্য আসে? ক্যাপসিডের জন্য আসে। ঠিক আছে। আচ্ছা। আর এখন আরেকটা হচ্ছে আবরণ দেখা যায় ক্যাপসিডের পরে। ক্যাপসোমিয়ারটা যে থাকে, ক্যাপসোমিয়ারটাকে ঘিরে আরেকটা আবরণ থাকে, ওই আবরণটাকে হচ্ছে আমরা এনভেলপ বলি। ঠিক আছে। কত মাইক্রোমিটারের আবরণ ওইটা আমরা মনে রাখলেও হবে, তো এটা মনে রাখাটা তেমন দরকার না। 10 থেকে 15 মাইক্রোমিটারের মতো যে আবরণটা, ওইটা হচ্ছে এনভেলপ। ওকে। তো এখন হচ্ছে দেখো যে এই কিছু কিছু ভাইরাসে ক্যাপসিডকে ঘিরে আবার আরেকটা আবরণ থাকে। মানে এমনিতে তো দেখো যে ক্যাপসিড তো আছেই, ক্যাপসিডকে ঘিরে হচ্ছে আরেকটা আবরণ আছে। এই আবরণটা হচ্ছে দেখা যায় যে শর্করা, মানে বলতে পারি আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তিনটা নিয়ে হচ্ছে তৈরি হতে পারে। মানে শর্করা, আমিষ, চর্বি, এই 3 ধরনের আবরণই থাকতে পারে। এই আবরণগুলো যখন থাকে তখন এটাকে আমরা কি ভাইরাস বলি? তখন ওটাকে আমরা হচ্ছে এনভেলপ ভাইরাস বা আবরণী ভাইরাস বলি। ঠিক আছে। এই যে এনভেলপটা দেখতেছো, যে এই ভাইরাসটা তাহলে কি হবে? এনভেলপ ভাইরাস বা আবরণী ভাইরাস হবে। আর এখন এখানে যদি হচ্ছে দেখো যে লিপিড আর প্রোটিন দিয়ে, অর্থাৎ হচ্ছে আমিষ তারপর হচ্ছে চর্বি দুটাই হচ্ছে থাকতেছে, বা লিপিড আর প্রোটিন দুটাই থাকতেছে, লিপিড প্রোটিন দুটা দিয়ে যদি নির্মিত হয়, তখন ওটা লিপিড থেকে লি নেই, প্রোটিন থেকে প নেই। তাহলে ওটা কি ভাইরাস হয়? তখন লিপো ভাইরাস হয়। তাইলে লিপিড আর প্রোটিন মিলে যখন হচ্ছে আবরণীটা বা এনভেলপটা তৈরি হয়, তখন ওটাকে আমরা লিপো ভাইরাস বলি। আর এই যে লিপো ভাইরাসের যে লিপিড আর প্রোটিন অণুগুলো থাকে, এই অণুগুলোকে বলা হয় পেলপোমিয়ার। তাহলে লিপোভাইরাসে প্রত্যেকটা প্রোটিন এবং লিপিড অণু যে থাকে, এই যে প্রত্যেকটা লিপিড আর প্রোটিন অণুকে আমরা কি বলি? পেলপোমিয়ার বলে থাকি। আর লিপিড প্রোটিন দিয়ে তৈরি যে এনভেলপ ভাইরাস বা আবরণী ভাইরাস, ওটাকে হচ্ছে আমরা লিপোভাইরাস বলি। তো আমরা এই সেগমেন্টের বা এই অংশের শেষ দিকে চলে এসেছি। প্রথম দিকে হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য না কোনটা। দুঃখিত, একটা কল এসেছিল। আচ্ছা, আমরা আবার কন্টিনিউ করি। তো ভাইরাসের বৈশিষ্ট্য না কোনটা? দেখো, রোগ সৃষ্টি করতে পারে, পরজীবী, নিউক্লিয় প্রোটিন নির্মিত, তিনটাই ঠিক।
আদিকোষী দেখে অনেকে ভাবতে পারে এটা তো আদিকোষীয় হবে, কিন্তু না, ভাইরাস তো কোনো কোষ দিয়েই তৈরি না। আদিকোষী দেখলে অনেকে ভাবে যে আচ্ছা অণুজীব তো আবার অনুন্নত, তাহলে তো আদিকোষী হবে, কারণ এটা প্রকৃত কোষী না। বাট অ্যাকচুয়ালি প্রকৃত কোষী আদিকোষী বাদ দিয়েও কিন্তু আরেকটা আছে অকোষীয়, মানে যারা কোষই নাই। তাহলে ভাইরাস কোনটা হবে? ভাইরাস হচ্ছে আদিকোষী হবে। তা সরি, আদিকোষী হবে না, ভাইরাস কোনটা হবে না, এটা ভাইরাসের বৈশিষ্ট্য না হচ্ছে আদিকোষী, ওরা আদিকোষী না। তারপর ভাইরাসের কেন্দ্রীয় বস্তু কোনটা? ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সবার আগে আবিষ্কৃত ভাইরাস কোনটা? সবার আগে আমরা কিসের, মানে আমরা না, মানে যারা হচ্ছে দেখা যায় যে নেশাগ্রস্ত হয়, সবার আগে কিসের নেশা শুরু হয়? তামাকের নেশা বা সিগারেটের নিকোটিনের নেশা, তাহলে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন কে? সর্বপ্রথম ভাইরাসের কথা হচ্ছে দেখা গেছে যে দিমিত্রি আইভানোভস্কি হচ্ছে বলছিল যে ভাইরাসটা, কোন ভাইরাসটা আবিষ্কার করছে, দেখা গেছে যে টোবাকো মোজাইক ভাইরাসটাকে ফিল্ট্রেট করছে। ঠিক আছে, তো ফিল্ট্রেট করার পরে হচ্ছে এই ব্যাকটেরিয়া ছিল, যে ব্যাকটেরিয়া থেকে হচ্ছে মানে ব্যাকটেরিয়াগুলোকে আলাদা করেছে ব্যাকটেরিয়া নিরোধক ফিল্টার দিয়ে। আর আলাদা করছে কি, আলাদা করছে হচ্ছে ভাইরাস মিশানো যে তামাকের রস ছিল ওইটা। তো এই জন্য ভাইরাস আবিষ্কারের ক্রেডিটটা অ্যাকচুয়ালি দিমিত্রি আইভানোভস্কিকেই দেওয়া হয়, যেটা আমরা আগেই দেখে এসেছি যে ভাইরাসের আবিষ্কারক হিসেবে দিমিত্রি আইভানোভস্কির ক্রেডিট দেওয়া হয়। যদিও কোনো ভাইরাসকে উনি চিহ্নিত করতে পারে নাই তারপরেও, কিন্তু উনি এটা বলছে যে ব্যাকটেরিয়া থেকেও ক্ষুদ্র অণুজীবের কারণে টোবাকো মোজাইক ভাইরাস রোগটা হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা ওনাকে এই ক্রেডিটটা দেই। তারপর হচ্ছে এইডস রোগের যে ভাইরাস, এটাকে আবিষ্কার করেছিল। এইডস রোগের জন্য মানে এইডস রোগের যে প্যাথোজেন ওইটা কোনটা? এইচআইভি। এইচআইভি হলে আমরা কি বলি মানুষকে? গেল গেল, তো এই এই কারণে হচ্ছে আমরা এটার আবিষ্কারকের নাম কি বলবো? গেল। ঠিক আছে, এই গেল গেল বলি যে ওইটা থেকে। তারপর হচ্ছে আমরা সেই ভাইরাস গঠনকারী উপাদান কোনগুলো? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে কোনটা? অবভিয়াসলি ভাইরাস। তারপর হচ্ছে বাধ্যতামূলক পরজীবী কোনটা? এটাও ভাইরাস। তো এগুলো দেখে আমাকে কেউ বই না যে এত সোজা সোজা প্রশ্ন কেন দিছি, মানে অত প্রশ্ন তো আসলে পাওয়া যায় না। আমরা প্রত্যেকটা সেগমেন্টে যেহেতু আলাদা আলাদা করে এমসিকিউ অ্যাড করতেছি, এই জন্য মোটামুটি কঠিনও থাকবে কিছু, সোজাও থাকবে কিছু। তারপর কে সর্বপ্রথম স্ফটিক ভাইরাসকে আলাদা করে, বা কে সর্বপ্রথম ভাইরাসকে ক্যালাসিত করে? তো ক্যালাসিত করেছিল কে? স্ট্যানলি ক্যালাসিত করেছিল। আর স্ট্যানলিকে নিয়ে আরেকটা বিখ্যাত প্রশ্ন আছে, সেটা হচ্ছে উনি কিসের জনক, বা ভাইরোলজির জনককে? ভাইরোলজির জনক বা ভাইরাস বিদ্যার যে জনক সেটা হচ্ছে ডাব্লিউ এম স্ট্যানলি। ঠিক আছে, তাহলে ডাব্লিউ এম স্ট্যানলিকে কিসের জনক বলা হয়? ভাইরোলজির জনক। তারপর হচ্ছে কে সর্বপ্রথম স্ফটিক ভাইরাসকে আলাদা করে, বা ভাইরাসকে ক্রিস্টাল করে, বা ভাইরাসকে হচ্ছে ক্যালাসিত করে? ঠিক আছে, তো ভাইরাসকে ক্যালাসিত করেছে কে? স্ট্যানলি প্রথম ক্যালাসিত করেছে। এরপর আমরা আসি যে লিপোপ্রোটিন স্তরটা যে থাকে ভাইরাসের বাইরের যে স্তরটা, এই লিপিডের স্তর বা হচ্ছে লিপোপ্রোটিন স্তর, ওই লিপোপ্রোটিন স্তরের এককটাকে কি বলা হয়? ওইটাকে হচ্ছে আমরা দেখি যে একককে বলা হয় পেলপোমিয়ার। আর স্তরটাকে হচ্ছে আমরা বলতেছি যে লিপোপ্রোটিন দিয়ে তৈরি স্তর, ওই স্তরের যে প্রত্যেকটা একককে আমরা কি বলি? পেলপোমিয়ার বলে থাকি। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তাহলে আবার আমরা শুরু করি। ক্যাপসিডের একক কি দিয়ে গঠিত হয়? তো ক্যাপসিডটা হচ্ছে বাইরের প্রোটিন আবরণ যেটা ছিল ওই প্রোটিন কোটিংটা, তো প্রোটিন তো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, তাহলে এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে হবে। আচ্ছা, এক মিনিট, কলমটা কই গেল? এই যে অ্যামিনো অ্যাসিড দিয়ে। তারপর হচ্ছে তামাক পাতার মোজাইক রোগের কারণ হিসেবে ব্যাকটেরিয়ার চেয়ে ক্ষুদ্র সংক্রমণক্ষম অণুজীবের কথা কে উল্লেখ করেন? তো এই যে ব্যাকটেরিয়া নিরোধক ফিল্টার দিয়ে ফিল্টারিং করার পরে আলাদা করে যে তরলটা পাইছে, ওই রসটা দিয়ে আবার সংক্রমণ করাইতে পারছে দেখে আমরা দিমিত্রি আইভানোভস্কির কথা হচ্ছে জানি এইটা হিসেবে। সর্বপ্রথম ভাইরাস দিয়ে সৃষ্ট মোজাইক রোগের বর্ণনা করে কে? মোজাইক রোগের বর্ণনাটা কে করেছে প্রথমে? তো এখন হচ্ছে এই ভাইরাস দিয়ে সৃষ্ট যে রোগটা আছে, রোগের বর্ণনা একজন করেছে, আর ভাইরাসের বর্ণনা আরেকজন করেছে। ঠিক আছে, তো রোগ হিসেবে বর্ণনা করেছে হচ্ছে প্রথম অ্যাডলফ মেয়ার। ঠিক আছে, অ্যাডলফ মেয়ার হচ্ছে রোগের কথাটা বলেছে। আর ভাইরাসের কথাটা হচ্ছে বলেছিল বিজারিঙ্ক। তামাকের যে মোজাইক রোগের ভাইরাস, এটাকে টিএমভি হিসেবে উল্লেখ করেছে, বা টোবাকো মোজাইক ভাইরাস হিসেবে উল্লেখ করেছে বিজারিঙ্ক। তো ভাইরাসটাকে উল্লেখ করেছে বিজারিঙ্ক, রোগটাকে উল্লেখ করেছে মেয়ার। তারপর হেপাটাইটিস সি, মানুষের যে নীরব ঘাতক ব্যাধি, এটাকে কে আবিষ্কার করেছে? মনে আছে হেপাটাইটিস, এই যে হ আছে, হার্ভি হ আছে। তারপর হেপাটাইটিস সি হলে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, তাহলে আল্লাহর থেকে যে এই অল্টার, ঠিক আছে, এই দুটো হচ্ছে মিল রেখে আমরা হচ্ছে পড়বো। তাহলে হেপাটাইটিস সি হচ্ছে হার্ভে যে অল্টার। তারপর ভাইরাসের রাসায়নিক প্রকৃতিকে বর্ণনা করেছে। রাসায়নিক প্রকৃতি মানে ভাইরাস কি দিয়ে তৈরি? এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন, তাহলে নিউক্লিক অ্যাসিডের এই যে ন, আর প্রোটিনের পিআরআর, তাহলে বায়োডেন আর পিরি হবে। প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেছে কে? জেনাকে দেখলেই বসন্ত মনে হয়, তাহলে এটা কি? জেনার হবে, এডওয়ার্ড জেনার। তাহলে বসন্ত রোগের কথা উল্লেখ করেছিল জেনার।
তারপর হচ্ছে আমরা আসি সায়ানোফাজকে আবিষ্কার করেছে এই যে শ, তারপর এই যে শেফারম্যানের মরিসের তাহলে সায়ানোফাজ আবিষ্কার করেছে শেফারম্যান আর মরিস। তারপর হচ্ছে সর্বপ্রথম পিত জ্বর বা ইয়েলো ফিভার মানবদেহে যে মানবদেহে যে ইয়েলো জ্বর বা পিত জ্বর, ইয়েলো ফিভার বা পিত জ্বরটা থাকে, এটাকে আবিষ্কার করেছে ওয়াল্টার রিড। তাহলে এটা ওয়াল্টার রিড হবে। তারপরে আসি আমরা ভাইরাস, ভাইরাসি, লোফের উক্তি। কার মতে ভাইরাস রাসায়নিক কোনো সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু? এটা হচ্ছে সাল্লের মত ছিল। রাসায়নিক কোনো সজীব কোষের মাঝামাঝি এক পর্যায়ে, মাঝামাঝি পর্যায়ের একটা বস্তু। পোলিও, পোলিও কি বলেছিলাম আমরা? যে পোলা পায়ে হাঁটতে পারে না, তাহলে একটা করে আঙ্গুল বাড়ায় দিব, তাহলে 10টা আঙ্গুল ছিল, একটা একটা বাড়ায় দিলে 12টা হবে। তাহলে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস কোনটা? 8 থেকে 12 ন্যানোমিটার। টা কি ছিল? ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। ভ্যাকসিনা কত মনে আছে? 280 থেকে 300। টোবাকো মোজাইক ভাইরাস 300। তারপর ক্যাপসিডের প্রধান কাজ কি? ক্যাপসিডের প্রধান কাজ হচ্ছে যে জেনেটিক ম্যাটেরিয়ালস আছে অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা। তো এই নিউক্লিক অ্যাসিডটা তো এই যে নিউক্লিওয়েড থেকেই হচ্ছে আসতেছে, তাহলে নিউক্লিওয়েডকে রক্ষা করা হবে। ওকে, এইটাই তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। এর পরবর্তীতে হচ্ছে আমরা পরের ভিডিওতে যাচ্ছি।